ওয়েলকাম টু হিস্টোরি ক্লাস। আমি অরবিন্দ স্যার। আজকে আমরা আলোচনা করব মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর সম্পর্কে। ইতিমধ্যেই আমি তোমাদের বাবর সম্পর্কে একটা বিস্তারিত ক্লাস করিয়েছি। সেখানে আমি বাবরের জন্ম ও বংশ পরিচয়, মধ্য এশিয়া বিশেষত কাবুলে বাবরের সাম্রাজ্যের উত্থান, কীভাবে বাবর মধ্য এশিয়ায় কাবুলকে কেন্দ্র করে নিজ সাম্রাজ্যের আধিপত্যটাকে স্থাপন করেছিল, সে বিষয়েও আমরা আলোচনা করার চেষ্টা করেছি। এছাড়া আমরা আগের ভিডিওতে দেখেছিলাম কিভাবে বাবর ভারতবর্ষ আক্রমণের জন্য উৎসাহিত হয়েছিল এবং 1519 থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত বারবার ভারতবর্ষ আক্রমণের প্রয়াস করে কখনো ব্যর্থ হয়েছিল, কখনো সফলতা লাভ করেছিল। শেষ পর্যন্ত কিন্তু বাবর ভারতবর্ষে আধিপত্য স্থাপনে সম্ভবপর হয়েছিল। আমরা আজকে আলোচনার চেষ্টা করব কিভাবে পানিপথের প্রথম যুদ্ধ ও খানুয়ার যুদ্ধে জয়লাভের মধ্য দিয়ে বাবর ভারতবর্ষে স্থায়ীভাবে মুঘল সাম্রাজ্যের ভিত্তিপ্রস্তর প্রতিষ্ঠা করেছিল। বাবরের সাম্রাজ্য বিস্তারের ইতিহাসে এই পানিপথের যুদ্ধ একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ হিসাবে পরিগণিত হয়, কারণ এই পানিপথের যুদ্ধে জয়লাভের মধ্য দিয়েই বাবর ভারতবর্ষে স্থায়ীভাবে শাসন কার্য পরিচালনা করেছিল এবং ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের ভিত্তিপ্রস্তর প্রতিষ্ঠা করেছিলেন। আমরা জানি 1526 খ্রিস্টাব্দের 21শে এপ্রিল বাবর পানিপথের প্রথম যুদ্ধে দিল্লির সুলতানি রাজবংশের শেষ সুলতান তথা লোদি বংশের শেষ সুলতান ইব্রাহিম লোদিকে পরাজিত করে ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের ভিত্তিপ্রস্তর প্রতিষ্ঠা করেছিলেন। যদিও আমাদেরকে মনে রাখতে হবে, বাবরের পানিপথের যুদ্ধের আগে বাবরকে ভারতবর্ষ আক্রমণের জন্য আমন্ত্রণ জানিয়েছিল তৎকালীন পাঞ্জাবের শাসনকর্তা দৌলত খাঁ লোদি এবং ইব্রাহিম লোদির খুল্লতাতো অর্থাৎ কাকা আলম খাঁ লোদি। তবে মনে রাখবে, পানিপথের যুদ্ধের পূর্বেই কিন্তু বাবর পাঞ্জাবের শাসনকর্তা দৌলত খাঁ লোদিকে 1525 খ্রিস্টাব্দে পরাজিত করেছিলেন। এবার আমরা পানিপথের যুদ্ধ সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়ার প্রয়াস করব। বাবর এই পানিপথের প্রথম যুদ্ধে দু ধরনের যুদ্ধ কৌশল প্রয়োগ করেছিল। একটা হচ্ছে তুলুগমা বা তুলঘুমা এবং রুমি কৌশল পদ্ধতি। যে দুটি যুদ্ধ পদ্ধতি বাবরকে ভারতবর্ষে পানিপথের প্রথম যুদ্ধে জয়লাভে কিন্তু অনেকাংশে সাহায্য করেছিল। এছাড়া বাবর এই পানিপথের প্রথম যুদ্ধেই সর্বপ্রথম কামান ও গোলাবারুদের ব্যবহার করেছিল। সেই কামান ও গোলাবারুদের ব্যবহারও কিন্তু বাবরকে পানিপথের প্রথম যুদ্ধে সফলতা এনে দিয়েছিল। এই পানিপথের প্রথম যুদ্ধে বাবর দুজন গোলন্দাজ সেনাপতি নিয়োগ করেছিলেন। একজন হচ্ছে ওস্তাদ আলী এবং মুস্তাফা। আমরা এ প্রসঙ্গে একটু পরেই বিস্তারিত আলোচনা করার প্রয়াস করব। পানিপথের প্রথম যুদ্ধে জয়লাভ করার পর বাবর এক কালান্দার উপাধি গ্রহণ করেছিল। আমরা কিন্তু পূর্বের ভিডিওতে বাবর কর্তৃক কালান্দার উপাধি গ্রহণের কারণ কিন্তু আলোচনা করেছিলাম। তবু একবার সবাইকে স্মরণ করে দিচ্ছি না, পানিপথের প্রথম যুদ্ধে জয়লাভ করার পর ভারতের প্রচুর পরিমাণে সম্পদগুলি যেগুলি বাবরের হস্তগত হয়েছিল, তিনি সেই সকল সম্পদ তার নিজ পরিবারবর্গ এবং আমির ওমরাহদের মধ্যে মুক্ত হস্তে দান করেছিলেন।
তার এই যে অত্যধিক দানশীলতার জন্যই কিন্তু তাকে কালান্দার উপাধিতে ভূষিত করা হয়েছিল। বাবর পানিপথের প্রথম যুদ্ধে অংশগ্রহণ করেছিল এবং সফলতাও লাভ করেছিল, কিন্তু আমরা জেনে নেওয়ার চেষ্টা করব বাবরের এই সফলতার পিছনে মূল কোন কোন বিষয়গুলি কার্যকরী ভূমিকা পালন করেছিল, যেগুলো পানিপথের প্রথম যুদ্ধে জয়লাভে তাকে সহায়তা করেছিল। আমরা পরপর কয়েকটি পয়েন্টের সাহায্যে বাবরের যে সফলতার পর্বগুলিকে বিস্তারিত আলোচনা করার প্রয়াস করব। বাবরের সাফল্যের প্রথম কারণ ছিল বাবরের রণকৌশল পদ্ধতি। বাবর প্রাথমিক পর্বে মধ্য এশিয়ার কাবুলকে কেন্দ্র করে তার সাম্রাজ্যের ভিত গড়ে তুলেছিলেন, কিন্তু এই সাম্রাজ্যের ভিত স্থাপনকালে তাকে মধ্য এশিয়ায় উজবেক, তুর্কি, মঙ্গল, পারসিক প্রভৃতি জাতিগুলির সঙ্গে বারবার দ্বন্দ্বে অবতীর্ণ হতে হয়েছিল। এই সকল দ্বন্দ্বের সময়কালে বাবর যেমন তার নিজস্ব রণকৌশল পদ্ধতি প্রয়োগ করেছিলেন, তেমনি তিনি শত্রুপক্ষের কাছ থেকে তাদের রণকৌশলটাও কিন্তু শিখে আয়ত্ত করে নিয়েছিলেন, যে রণকৌশল পদ্ধতি বাবর পরবর্তীকালে ইব্রাহিম লোদির বিরুদ্ধেই কিন্তু প্রয়োগ করেছিলেন। অপরদিকে ইব্রাহিম লোদি রণকৌশল অতটা উন্নত ছিল না, এমনকি বাবরও কিন্তু ইব্রাহিম লোদি সম্পর্কে বলেছেন ইব্রাহিম লোদি ছিলেন অলস, অনভিজ্ঞ এবং আরামপ্রিয় মানুষ, যার নিজস্ব কোনো যুদ্ধ কৌশল নেই, কোনো যুদ্ধ পদ্ধতি নেই, যিনি শুধুমাত্র বংশ পরম্পরায় সিংহাসনের দাবিদার হয়ে উঠেছেন। সুতরাং ইব্রাহিম লোদির রণকৌশলের থেকে বাবরের রণকৌশল অনেকটা পরিমাণে উন্নত ছিল বলে বাবরের পক্ষে পানিপথের প্রথম যুদ্ধে জয়লাভ করা সম্ভবপর হয়েছিল। দ্বিতীয় কারণ ছিল বাবরের সুশৃঙ্খল সেনাবাহিনী। বাবর জন্মসূত্রে তৈমুরলং ও চেঙ্গিস খানের বংশধর ছিলেন, ফলে তার সেনাবাহিনীর মধ্যে তুর্কি ও মঙ্গল সেনাবাহিনীর একটা সংমিশ্রণ লক্ষ্য করা যায়, যে তুর্কি এবং মঙ্গলরা মধ্য এশিয়া শুধুমাত্র নয়, সমগ্র বিশ্বে দুর্ধর্ষ জাতি হিসাবে পরিচিত ছিল, যাদের সামরিক দক্ষতা সমগ্র বিশ্বেই খ্যাতি লাভ করেছিল। সেই সকল সেনাদের দ্বারা বাবর তার সেনাবাহিনী গঠন করেছিল বলে প্রথম থেকেই কিন্তু বাবরের সেনাবাহিনী অত্যন্ত দক্ষ এবং সুনিপুণ হয়ে উঠেছিল। তাছাড়া বাবরের সেনাবাহিনীর মধ্যে ভারত জয়ের আদর্শ এবং আশা আকাঙ্ক্ষা প্রবলভাবে কাজ করেছিল, যে আদর্শ এবং আশা আকাঙ্ক্ষার অনুগ্রাহী হয়ে তারা নিজেদের প্রাণ বিসর্জন দিতেও কিন্তু দ্বিধাবোধ করেনি। সেই আদর্শবোধ তাদেরকে সফলতা এনে দিতে সাহায্য করেছিল। তৃতীয়ত, বাবরের অশ্বারোহী বাহিনী। বাবর সেনাবাহিনীর মধ্যে অন্তর্ভুক্ত করেছিল তীব্র গতিসম্পন্ন অশ্বারোহী বাহিনী, যে অশ্বারোহী বাহিনী অত্যন্ত দুর্বার গতিতে অগ্রসর হয়ে শত্রুপক্ষের বিনাশ সাধন করতে সম্ভবপর ছিল। বাবর তুরানি ও ইরানি গোষ্ঠীর আমিরদের সহায়তায় এক ধরনের অশ্বারোহী বাহিনী গঠন করেছিলেন, যে অশ্বারোহী বাহিনীকে দমন করা কিন্তু কোনো শত্রুর পক্ষে সম্ভবপর ছিল না। অপরদিকে ইব্রাহিম লোদির যে অশ্বারোহী বাহিনী, তার গঠনগত দিক এতটাও উন্নত ছিল না। ইব্রাহিম লোদির বেশিরভাগ বাহিনী ছিল অত্যন্ত দুর্বল প্রকৃতির, ফলে বাবরের অশ্বারোহী বাহিনীর সামনে ইব্রাহিম লোদির বাহিনীর পক্ষে কিন্তু টিকে থাকা সম্ভবপর ছিল না। এজন্য বাবর কিন্তু জয়লাভ করেছিলেন।
পরবর্তী যে কারণটি সবথেকে গুরুত্বপূর্ণ তা হল পানিপথের প্রথম যুদ্ধে বাবর কর্তৃক কামান ও গোলা বারুদের ব্যবহার, যে বিষয়টাকে কিন্তু অনেক ঐতিহাসিক বাবরের সাফল্যের প্রধান কারণ হিসাবে অভিহিত করেছেন। এই যুদ্ধেই বাবর কামানের পাশাপাশি প্রচুর পরিমাণে গোলা বারুদেরও কিন্তু প্রয়োগ করেছিলেন, যে কামান ও গোলা বারুদকে প্রতিরোধ করার মতো শক্তি ইব্রাহিম লোদির কাছে ছিল না। আমরা ইতিপূর্বেই বাবরের দুজন গোলন্দাজ সেনাপতির নাম পড়েছি, একজন হলেন ওস্তাদ আলী, অপরজন মুস্তাফা। যে ওস্তাদ আলী এবং মুস্তাফার কলাকৌশল এবং যুদ্ধ পদ্ধতি আয়ত্ত করা ইব্রাহিম লোদির পক্ষে কিন্তু সম্ভবপর হয়ে ওঠেনি। তার জন্যও কিন্তু ইব্রাহিম লোদি পরাজিত হয়েছিলেন। বাবরের সাফল্যের অপর আরেকটি কারণ ছিল বাবর কর্তৃক দু ধরনের নতুন যুদ্ধ পদ্ধতির প্রয়োগ ঘটানো, অর্থাৎ তুলঘুমা এবং রুমি কৌশল পদ্ধতির প্রয়োগ ঘটানো। আমাদের অনেকের মধ্যে কিন্তু এই তুলঘুমা এবং রুমি কৌশল পদ্ধতি সম্পর্কে বিভিন্ন বিভ্রান্তিকর ধারণা রয়েছে। আবার আমরা কিন্তু অনেক বইতেও কিন্তু এই সংক্রান্ত কিন্তু ধারণা খুব স্পষ্টভাবে পাই না। বাবর উজবেক ও তুর্কিদের কাছ থেকে তুলুগমা পদ্ধতি আয়ত্ত করেছিলেন। বাবর যখন মধ্য এশিয়ায় ছিলেন তখন বারবার উজবেক এবং তুর্কিদের কাছে পরাজিত হয়েছিল। তার মূল কারণও কি ছিল কিন্তু এই তুলঘুমা পদ্ধতি। তুলঘুমা পদ্ধতি বলতে বোঝায় কিছু গোলন্দাজ বাহিনীর সঙ্গে তীব্র গতিসম্পন্ন অশ্বারোহী বাহিনীর যৌথ আক্রমণ। অনেক সময় শত্রুপক্ষের পক্ষে কিন্তু এই গোলন্দাজ এবং অশ্বারোহী বাহিনীর তীব্র আক্রমণকে প্রতিহত করার কৌশলটাকে উপলব্ধি করা সম্ভবপর হয়নি। আর রুমি কৌশল পদ্ধতি সামনের সারিতে প্রচুর পরিমাণে গোসকট, ঠেলাগাড়ি বা ওই জাতীয় কোনো কিছু রেখে এক ধরনের কৃত্রিম প্রাচীর তৈরি করা হতো। তার ঠিক পরেই মাটির ঢিপি তৈরি করে তার উপরে রেখে দেওয়া হতো কামান। ফলে শত্রুপক্ষের পক্ষে কিন্তু এই কৃত্রিম প্রাচীরের পিছনে কামানগুলিকে লক্ষ্য করা কিন্তু সম্ভবপর হতো না, যেখান থেকে বাবর অচিরেই কামানের আক্রমণ দেখে শত্রুপক্ষকে বিনাশ করে দিত। আমরা বাবরের সাফল্যের ক্ষেত্রে এই 5টা কারণ নিয়ে আলোচনা করলাম। এবার আমরা আলোচনা করব এই পানিপথের যুদ্ধের প্রকৃত গুরুত্ব কি ছিল। যে কোনো যুদ্ধেই কিন্তু জয় পরাজয় থাকে, পানিপথের যুদ্ধে কিন্তু তার ব্যতিক্রম হয়নি। পানিপথের যুদ্ধের ক্ষেত্রে বাবর যেমন জয়লাভ করেছিল তেমনি ইব্রাহিম লোদি কিন্তু পরাজিত হয়েছিল। পানিপথের প্রথম যুদ্ধে জয়লাভের মধ্য দিয়ে ভারতবর্ষে সুলতানি রাজবংশের অবসান ঘটে এবং নতুন একটি সাম্রাজ্য অর্থাৎ মুঘল সাম্রাজ্যের ভিত্তিপ্রস্তর প্রতিষ্ঠিত হয়। এছাড়া এই পানিপথের প্রথম যুদ্ধে জয়লাভের মধ্য দিয়ে দিল্লির মসনদ কিন্তু সম্পূর্ণরূপে বাবরের নিয়ন্ত্রণাধীন হয়ে পড়েছিল। এই যে 1519 থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত এই সুদীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে বাবর উত্তর এবং উত্তর পশ্চিম ভারতের বিস্তীর্ণ অঞ্চলের উপর তার আধিপত্য স্থাপন করতে সক্ষম হয়েছিল। ফলস্বরূপ ভারতবর্ষের বৃহত্তর ভূখণ্ডের উপর বাবরের কিন্তু আধিপত্য প্রতিষ্ঠা হয়ে যায়। বাবরের সাফল্যের ফলে ভারতবর্ষের অন্যান্য স্বাধীন শক্তিগুলি কিন্তু ভীত হয়ে পড়েছিল। তারাও কিন্তু ভেবেছিল কোনো না কোনো সময় বাবর তাদেরকে আক্রমণ করে তাদের সাম্রাজ্যগুলি করায়ত্ত করে নেবে।
পানিপথের প্রথম যুদ্ধে জয়লাভের মধ্য দিয়ে ভারতবর্ষের রাজনৈতিক কার্যকলাপ সম্পূর্ণরূপে মুঘলদের নিয়ন্ত্রণাধীন হয়ে পড়ে। এর পরবর্তীকালে বাবর ভারতবর্ষের অন্যান্য স্থানগুলি দখল করতে অগ্রসর হয়ে পড়েন। 1526 খ্রিস্টাব্দের ন্যায় 1527 খ্রিস্টাব্দে বাবর দক্ষিণ ভারতের উপর নিজ আধিপত্য স্থাপনের জন্য অগ্রসর হলে সংগঠিত হয়ে যায় খানওয়ার যুদ্ধ। 1527 খ্রিস্টাব্দের 16ই মার্চ বাবর ও রানা সংগ্রাম সিংহ মাহমুদ লোদির মধ্যে খানওয়ার যুদ্ধ সংগঠিত হয়েছিল। তবে এই খানওয়ার যুদ্ধের প্রকৃত কারণ কি ছিল তা নিয়ে কিন্তু বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন উক্তি করে থাকে। এক শ্রেণীর ঐতিহাসিক মনে করেন যে পানিপথের প্রথম যুদ্ধের মধ্য দিয়ে বাবর উত্তর এবং উত্তর পশ্চিম ভারতের উপর তার আধিপত্য স্থাপন করেছিল। বাবর যখন দক্ষিণ ভারতের দিকে সাম্রাজ্য বিস্তারের অগ্রসর হয় তখন বাবরকে প্রতিরোধ করার জন্য খানওয়ার নামক স্থানে উপস্থিত হয়েছিল মেবারের রানা সংগ্রাম সিংহ। এই যে বাবরের উত্তর ভারতের পাশাপাশি দক্ষিণ ভারতের সাম্রাজ্য বিস্তারের আকাঙ্ক্ষা কিন্তু খানওয়ার যুদ্ধের একটি কারণ। আবার একদল ঐতিহাসিক মনে করেন যে বাবর কিন্তু উত্তর ভারতের পাশাপাশি দক্ষিণ ভারত অভিযান করতে চাননি। তিনি অভিযান করেছিলেন রানা সংগ্রাম সিংহের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য। বাবরের ভারতবর্ষ অভিযানের পূর্বে রানা সংগ্রাম সিংহ দূত মারফত কাবুলে বাবরকে ভারতবর্ষ আক্রমণের জন্য আমন্ত্রণ জানিয়েছিল। রানা সংগ্রাম সিংহ কথা দিয়েছিল যদি বাবর ভারতবর্ষ আক্রমণ করে তাহলে বাবরকে সব রকম সহায়তা দিয়ে রানা সংগ্রাম সিংহ সাহায্য করবে। কিন্তু পূর্ব প্রতিশ্রুতি মতো বাবর যখন ভারতবর্ষ আক্রমণ করে রানা সংগ্রাম সিংহ কিন্তু তাকে কোনো প্রকার সাহায্য দান করেনি। এজন্য কিন্তু বাবর ক্ষুব্ধ ছিলেন। এছাড়া রানা সংগ্রাম সিংহ ভেবেছিল যে বাবর ভারতবর্ষের উপর আধিপত্য স্থাপন করে পুনরায় নিজ দেশ অর্থাৎ কাবুলে প্রত্যাগমন করবে। কিন্তু যখনই পানিপথের প্রথম যুদ্ধে জয়লাভের পর বাবর স্থায়ীভাবে দিল্লিকে কেন্দ্র করে সাম্রাজ্য বিস্তার করেছিল তখনই কিন্তু রানা সংগ্রাম সিংহের সব হিসাব ওলটপালট হয়ে যায়। এজন্য কিন্তু তিনি বাবরের সঙ্গে যুদ্ধে লিপ্ত হতে বাধ্য হয়েছিলেন। এরূপ পরিস্থিতিতে বাবর কালপি ও বায়ানা অঞ্চলের উপর নিজের আধিপত্য স্থাপন শুরু করলে রানা সংগ্রাম সিংহ কিন্তু ক্ষুব্ধ হন। এরূপ প্রেক্ষাপটে খানওয়ার যুদ্ধ ভিন্ন অন্য কোনো উপায় ছিল না। তবে মনে রাখবে খানওয়ার যুদ্ধ কিন্তু শুধুমাত্র বাবরের সঙ্গে রানা সংগ্রাম সিংহের ঘটেছিল তা নয়। এই রানা সংগ্রাম সিংহের সঙ্গে অম্বর, চান্দেরি, গোয়ালিয়র ও আজমির প্রদেশের রাজপুত রাজারা কিন্তু জোটবদ্ধ হয়ে বাবরের বিরুদ্ধে দ্বন্দ্বে অবতীর্ণ হয়েছিল। এছাড়াও যোগ দিয়েছিল ইব্রাহিম লোদির ভ্রাতা মাহমুদ লোদি। তবে খানওয়ার যুদ্ধে বাবরের বিরুদ্ধে যারাই অংশগ্রহণ করুক না কেন এই যুদ্ধে কিন্তু বাবরের কাছে রানা সংগ্রাম সিংহের মিলিত বাহিনী কিন্তু চূড়ান্তভাবে পরাজিত হয়। এজন্য উত্তর এবং উত্তর পশ্চিম ভারতের পাশাপাশি দক্ষিণ ভারতের বিস্তৃত অঞ্চলের উপর কিন্তু বাবরের আধিপত্য প্রতিষ্ঠিত হয়ে যায়। খানওয়ার যুদ্ধের পরবর্তীকালে উত্তর ভারতের পাশাপাশি দক্ষিণ ভারত সম্পূর্ণরূপে বাবরের নিয়ন্ত্রণভুক্ত হয়ে পড়ে। তবে এক্ষেত্রে কিছু তথ্য তোমরা মনে রাখবে।
বাবর কিন্তু খানোয়ার যুদ্ধকে জিহাদ হিসাবে ঘোষণা করেছিলেন। আমাদের মধ্যে অনেকের কিন্তু এ সম্পর্কে ধারণা নেই, কেন হঠাৎ করে বাবর খানোয়ার যুদ্ধকে জিহাদ বলে ঘোষণা করেছিলেন। বাবরের কি প্রয়োজন ছিল এই যুদ্ধকে জিহাদ বা ধর্মযুদ্ধ বলে ঘোষণা করা? তোমরা মনে রাখবে, পানিপথের প্রথম যুদ্ধে জয়লাভের পর বাবর আমির ওমরাহদের প্রচুর পরিমাণে সম্পদ দান করে তাদেরকে ভারতবর্ষে রেখেছিলেন। কিন্তু ভারতবর্ষের জলবায়ু এবং খাদ্যের সংকট দেখা দিলে আমির ওমরাহদের একটা বৃহৎ অংশ ভারতবর্ষ পরিত্যাগ করে স্বদেশে প্রত্যাগমনের জন্য সচেষ্ট হন। কিন্তু বাবর চেয়েছিল দিল্লির পাশাপাশি সমগ্র ভারতবর্ষের উপর তার আধিপত্য স্থাপন করতে এবং কাবুলের সঙ্গে ভারতবর্ষে জোটবদ্ধভাবে একটা মুঘল প্রশাসন গঠন করতে। এমতাবস্থায় আমির ওমরাহদের সাহায্য থেকে যাতে বঞ্চিত না হয় এবং আমির ওমরাহ এবং আত্মীয় পরিবারবর্গের বেশিরভাগ অংশই যাতে কাবুলে প্রত্যাগমন না করে, তার জন্য বাবর এই যুদ্ধকে ধর্মযুদ্ধ বা জিহাদ বলে ঘোষণা করেছিল। বাবর ঘোষণা করেছিল যে আমি মূলত ইসলামের সম্প্রসারণের জন্য ভারতবর্ষ অভিযান করেছি, সাম্রাজ্য বিস্তার আমার কাছে একটা অজুহাত মাত্র, আমার মূল আদর্শ, মূল লক্ষ্য ইসলামের সম্প্রসারণ ঘটানো। এই যে জিহাদ এবং ধর্মযুদ্ধ ঘোষণার পরবর্তীকালেই কিন্তু আমির ওমরাহরা কিন্তু আর স্বদেশে প্রত্যাগমন করেনি, তারা কিন্তু নববলে বলীয়ান হয়ে ইসলামের সম্প্রসারণের লক্ষ্যে দক্ষিণ ভারতের রাজপুত শক্তি অর্থাৎ হিন্দু রাজন্যবর্গের বিরুদ্ধে মরণপণ সংগ্রামে অবতীর্ণ হয়েছিল। শেষ পর্যন্ত জয়লাভও কিন্তু করেছিল। এই খানোয়ার যুদ্ধে পরবর্তীকালেই কিন্তু বাবর গাজী উপাধি বা ধর্মযাজক উপাধি গ্রহণ করেছিলেন। কারণ আমরা আলোচনা করলাম যুদ্ধের পূর্বে বাবর এই যুদ্ধকে জিহাদ বা ধর্মযুদ্ধ বলে ঘোষণা করেছিল, যাতে আমির ওমরাহরা বাবরকে দেখে সন্তুষ্ট হয় যে বাবর মূলত ইসলামের সম্প্রসারণের জন্যই খানোয়ার যুদ্ধে অংশগ্রহণ করেছিল। সেই কথার বাস্তবায়নের জন্যই কিন্তু বাবর গাজী উপাধি ধারণ করেছিলেন। তোমরা আরেকটা বিষয় মনে রাখবে, বাবর খানোয়ার যুদ্ধের ক্ষেত্রে রুমি কৌশল পদ্ধতির প্রয়োগ সেভাবে না ঘটালেও তিনি কিন্তু তুলুকমা পদ্ধতির প্রয়োগ ঘটেছিলেন। এক্ষেত্রে বাবরের সেনাবাহিনীকে পরিচালনা করেছিল মালিক কাসিম এবং মুনিম আক্তা নামক দুজন কর্মচারী। এবার আমরা দেখে নেওয়ার চেষ্টা করব এই খানোয়ার যুদ্ধের কি কোনো গুরুত্ব ছিল। আমি কিন্তু ইতিপূর্বেই বলেছি যে পানিপথের প্রথম যুদ্ধে জয়লাভের মধ্য দিয়ে বাবরের আধিপত্য শুধুমাত্র উত্তর এবং উত্তর পশ্চিম ভারতবর্ষের উপর স্থাপিত হয়েছিল। কিন্তু খানোয়ার যুদ্ধে জয়লাভের মধ্য দিয়ে উত্তর ভারতের পাশাপাশি সমগ্র দক্ষিণ ভারতের উপর বাবরের আধিপত্য প্রতিষ্ঠিত হয়ে যায়। দ্বিতীয় গুরুত্ব কি ছিল না, বাবর ইব্রাহিম লোদিকে পরাজিত করে যেমন মুঘল সাম্রাজ্যের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন, তেমনি সেই সাম্রাজ্যকে সুদৃঢ় প্রদানেরও কিন্তু প্রয়োজনীয়তা ছিল। ভারতবর্ষের সুলতানি রাজবংশের মতোই দক্ষিণ ভারতের রাজপুত শক্তি কিন্তু বৃহত্তর শক্তির অধিকারী ছিল। যখনই খানোয়ার যুদ্ধে রাজপুতদের সম্মিলিত বাহিনীর পরাজয় ঘটছে, তখন কিন্তু বাবরের পক্ষে আর কোনো প্রতিপক্ষ শক্তি থাকলো না যারা পরবর্তীকালে বাবরকে আক্রমণ করে ভারতবর্ষ থেকে বাবরকে বিতাড়িত করতে পারে। সুতরাং খানোয়ার যুদ্ধে জয়লাভের মাধ্যমেই কিন্তু বাবরের সাম্রাজ্য বিস্তারের যে প্রবণতা সেটা অনেকাংশে সুদৃঢ় রূপ লাভ করেছিল।
এছাড়া খানোয়ার যুদ্ধে পরাজয়ের সঙ্গে সঙ্গে কিন্তু রাজপুত শক্তির যে গৌরব, সেই গৌরবের সূর্য কিন্তু সম্পূর্ণরূপে অস্তমিত হয়ে যায়। এর পরবর্তীকালে রাজপুত শক্তি এতটাই দুর্বল হয়ে পড়ে যে তাদের পক্ষে মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা কিন্তু সম্ভবপর হয়নি। যদিও পরবর্তীকালে মুঘল সম্রাট আকবরের সময়কালে পুনরায় রাজপুত শক্তির যে উত্থানের যে পর্বটা আমরা কিন্তু দেখতে পাব। খানোয়ার যুদ্ধের পর বাবর পূর্ব ভারতের উপর আধিপত্য স্থাপনের জন্য সচেষ্ট হয়েছিল। বাবরের শাসনকালের আরো দুটি গুরুত্বপূর্ণ যুদ্ধ ছিল চান্দেরি যুদ্ধ এবং ঘরঘরা বা গোগরার যুদ্ধ। 1528 খ্রিস্টাব্দে বাবর চান্দেরি যুদ্ধে গোয়ালিয়রের মেদিনী রায়কে পরাজিত করে চান্দেরি দুর্গের উপর নিজ আধিপত্য স্থাপন করেন। বাবরের শাসনকালের শেষ গুরুত্বপূর্ণ যুদ্ধ ছিল ঘরঘরা বা গোগরার যুদ্ধ, যা 1529 খ্রিস্টাব্দে সংঘটিত হয়েছিল। এতদিন পর্যন্ত বাবর উত্তর এবং দক্ষিণ ভারতের সমস্ত অঞ্চলের উপর নিজ আধিপত্য স্থাপন করেছিল, কিন্তু ঘরঘরা বা গোগরার যুদ্ধে জয়লাভের মধ্য দিয়ে পূর্ব ভারতের উপর বাবরের প্রত্যক্ষ আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছিল। এই ঘরঘরার যুদ্ধে বাবর বাংলার শাসক নসরত শাহ, বিহারের শেরখা এবং জৈনপুরের শাসক মামুদ লোদির সম্মিলিত বাহিনীকে পরাজিত করে পূর্ব ভারতের উপর নিজ আধিপত্য প্রতিষ্ঠা করেছিলেন। এভাবে বাবর 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধ, 1527 খ্রিস্টাব্দে খানোয়ার যুদ্ধ, 1528 খ্রিস্টাব্দে চান্দেরি যুদ্ধ, 1529 খ্রিস্টাব্দে ঘরঘরা বা গোগরার যুদ্ধে জয়লাভের মধ্য দিয়ে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সমগ্র প্রদেশের উপর নিজ আধিপত্য স্থাপন করতে সম্ভবপর হয়েছিলেন এবং ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যকে সুদৃঢ় ভিত্তির উপর স্থাপন করতে কিন্তু অনেকাংশে সম্ভবপর হয়ে উঠেছিলেন। এই সুদীর্ঘ সংগ্রামের পরিসমাপ্তির শেষে 1530 খ্রিস্টাব্দে 26শে ডিসেম্বর বাবরের মৃত্যু হয়েছিল। বাবরের মৃত্যুকালীন বয়স ছিল 47 বছর। মৃত্যুর পর বাবরের মৃতদেহ প্রাথমিক পর্বে আগ্রা অর্থাৎ আরামবাগে সমাধিস্থ করা হয়। পরবর্তীকালে শেরশাহের সময়কালে অর্থাৎ 1545 খ্রিস্টাব্দে বাবরের স্ত্রী বিবি মুবারুকা ইউসুফজাই বাবরের অস্থিগুলিকে পুনরায় কাবুলে নিয়ে গিয়ে সমাধিস্থ করেন। এবার আমরা বাবরের কিছু কীর্তি, সাংস্কৃতিক এবং স্থাপত্য নিদর্শনের কার্যাবলী সম্পর্কে আংশিকভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। বাবর ঘাদি বাবরি নামক এক ধরনের তুর্কি হরফ প্রচলন করেছিলেন। বিখ্যাত আরামবাগ স্থাপত্য যা আগ্রায় অবস্থিত ছিল তা কিন্তু বাবর নির্মাণ করেছিলেন। বাবর তুর্কি ভাষায় এক ধরনের মনসবি রচনা করেন, যে মনসবিটি পরিচিত ছিল মুবিন নামে পরিচিত ছিল। বাবর দুটি কবিতা বা কাব্যগ্রন্থ রচনা করেছিলেন। একটি হচ্ছে দিওয়ান, যা তুর্কি ভাষায় রচিত হয়েছিল, অপরটি হচ্ছে মুবিয়ান, যা পার্সি ভাষায় রচিত হয়েছিল। এছাড়া বাবরের লিখিত চিঠি রিসাল ই উসাজ নামে পরিচিত ছিল। বাবর কয়েকজন বিখ্যাত কবির পৃষ্ঠপোষকতা অর্জন করেছিলেন। তার মধ্যে ফার্সি কবি শেখ আসানুল্লাহ, মীর ওয়াসি, অতীশ কান্দাহারি প্রমুখের নাম কিন্তু অত্যন্ত স্মরণীয়। বাবরের আত্মজীবনীর নাম ছিল
তুজুক-ই বাবরি, যা তুর্কি ভাষায় রচিত। আবার এই তুজুক-ই বাবরি পার্সি ভাষায় পরিচিত ছিল বাবরনামা নামে, যেটি পার্সি ভাষায় রচনা করেছিলেন আব্দুর রহিম খান-ই খানান। পরবর্তীকালে এই তুজুক-ই বাবরিটাকে ইংলিশে অনুবাদ করেছিলেন মাদাম বেভারিজ নামক একজন ইংলিশ ঐতিহাসিক। আমাদের মধ্যে কিন্তু অনেকের এই সংক্রান্ত ধারণাটা কিন্তু পরিষ্কার নয়। অনেকে ভেবে থাকে তুজুক-ই বাবরি বা বাবরনামা একই অর্থে ব্যবহার করা হয়, কিন্তু সবসময় তোমরা মাথায় রাখবে তুজুক-ই বাবরি হচ্ছে তুর্কি নাম, আর অপরদিকে বাবরনামা হচ্ছে পার্সি নামের অর্থ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। বাবর তার রাজত্বকালে মুসলমান ব্যবসায়ীদেরকে বিভিন্ন রকম সুবিধা প্রদান করেছিল। তার মধ্যে একটি সুবিধা ছিল না, ব্যবসায়ীদেরকে সবসময়ের জন্য বাজ ও তমঘা নামক একটা শুল্ক প্রদান করতে হতো, কিন্তু তিনি তার সময়কালে এই বাজ ও তমঘা শুল্ক থেকে সকল মুসলমান ব্যবসায়ীদেরকে কিন্তু অব্যাহতি দিয়েছিলেন। বাবর স্থাপত্য শিল্পের পৃষ্ঠপোষক ছিলেন, কিন্তু ভারতবর্ষে সংক্ষিপ্ত পরিসরের রাজত্বকালের জন্য তার পক্ষে ভারতে সেভাবে স্থাপত্য নিদর্শনকে প্রতিস্থাপন করা কিন্তু সম্ভবপর হয়ে ওঠেনি। তবে বাবর কর্তৃক নির্মিত আরামবাগ স্থাপত্যের মতো গোয়ালিয়র স্থাপত্যও কিন্তু বিখ্যাত ছিল, যে গোয়ালিয়র স্থাপত্যটির প্রধান নির্মাতা ছিলেন খাজা কাসিম। বাবর পানিপথ নামক স্থানে কাবুলিবাগ মসজিদ নির্মাণ করেছিলেন। অনেক ঐতিহাসিক মনে করেন পানিপথের প্রথম যুদ্ধের স্মারক হিসাবে বাবর পানিপথ নামক প্রান্তরে এই কাবুলিবাগ মসজিদটি নির্মাণ করেছিলেন। এছাড়া বাবর রোহিলখন্ড বা সম্বল প্রদেশে জামা মসজিদ নির্মাণ করেন। এই জামা মসজিদ নির্মাণের প্রধান স্থপতি ছিলেন মীর হিন্দ বেগ। এছাড়া বাবরের বিখ্যাত কীর্তি ছিল অযোধ্যায় বাবরি মসজিদ নির্মাণ, যে বাবরি মসজিদ নির্মাণের প্রধান স্থপতি ছিলেন মীরবাকি নামক একজন স্থপতি। আমরা কিন্তু সংক্ষিপ্ত পরিসরে বাবরের সাহিত্য তথা সাংস্কৃতিক কার্যকলাপ এবং বাবরের স্থাপত্য নিদর্শন সম্পর্কে আলোচনা করার চেষ্টা করেছি, কেননা আমরা পরবর্তীতে মুঘল সাম্রাজ্যের স্থাপত্য নিদর্শন, মুঘল সাম্রাজ্যের সাহিত্যিক কার্যকলাপ যখন আলোচনা করব, তখন প্রত্যেকটি মুঘল সম্রাটদের পৃথক পৃথক স্থাপত্য নিদর্শন এবং পৃথক পৃথক সাহিত্য নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব। তাই আজকে আমি সেভাবে তোমাদেরকে বিস্তারিতভাবে আলোচনা করলাম না। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।